আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক মার্কেটিং, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। নিশ্চয়ই সবাই ভালো আছো, প্রিয় শিক্ষার্থীরা। আমিও ভালো আছি। আশা করি কিছুদিনের মধ্যেই আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কেটে যাবে এবং এই অনলাইন পাঠদান ব্যবস্থায় যে একটু তোমাদের সমস্যা হচ্ছে, তোমাদের সরাসরি প্রশ্ন করা এবং সেই প্রশ্নের উত্তর দেয়া থেকে আমরা কিছুটা দূরত্ব থাকায় নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো পেতে তোমাদের কিছুটা হলেও সমস্যা হচ্ছে। যাই হোক, সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার পাঠদান শুরু করছি। আজকে আমি ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের স্টুডেন্টের জন্য বাজারজাতকরণ নীতিমালা বই থেকে ভোক্তা আচরণ যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান, সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখব এটা টোটালি নির্ভর করে প্রশ্নের নম্বরের উপরে, তুমি কত নম্বরের প্রশ্নের উত্তর দিচ্ছ। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নপত্রে মোটামুটি 10-এর কোনো অংশ, যেমন একটি প্রশ্নের ধরা যাক বড় প্রশ্নের ক্ষেত্রে ক আর খ থাকে, সুতরাং ক প্রশ্নের উত্তরে 10 এবং খ প্রশ্নের এই 10, সেই ক্ষেত্রে 10-এর উপরে হওয়ার কথা না, অর্থাৎ দুটো প্রশ্ন মিলে বড়জোর 20 হতে পারে। প্রিয় শিক্ষার্থী, তো ওই 10-এর উত্তর কতটুকু লিখবা সেটা আমি কয়েকটা ক্লাস পূর্বেই বলে দিয়েছি। অর্থাৎ আমার যেটা বক্তব্য, 4 ঘন্টার পরীক্ষায় তোমরা প্রচুর লিখতে হবে। অনার্সের স্টুডেন্ট হিসেবে তোমাদের এবং ডিগ্রি পাস কোর্সের স্টুডেন্ট হিসাবেও, যেহেতু প্রথম শ্রেণীর নাগরিক যোগ্যতা এই প্রমাণ করতে হলে স্নাতকধারীদের এবং যারা সম্মান বিষয়ে লেখাপড়া করছেন, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ছাত্রীদেরকেও ওই প্রচুর লিখতে হবে। অর্থাৎ মিনিটে অন্তত 15টি শব্দ ব্যবহার করতে হবে। একটা তুমি যে সময় পাবে 4 ঘন্টা, তার মধ্যে যদি আধা ঘন্টা রিভাইসের জন্য বা 20 মিনিট রিভাইসের জন্য রেখে দাও, বাকিটার সময় তোমাকে প্রচুর লিখতে হবে অ্যাজ এ ডিগ্রি স্টুডেন্টস অর অনার্স স্টুডেন্টস। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনার প্রশ্নটি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি ভোক্তা আচরণ কেন এই আচরণ করে, আমরা একটা ভোক্তা এই আচরণের পেছনে আমরা লক্ষ্য করি তার এই ছোট থেকে বড় হয়ে ওঠাটা বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত। তার সংস্কৃতি, তার সামাজিক শ্রেণী, তার ব্যক্তিগত কিছু পছন্দ অপছন্দ এবং ডেফিনেটলি মনস্তাত্ত্বিক বিষয়ও এর সাথে জড়িত থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করব আজকে এই ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানের সাংস্কৃতিক উপাদান ও সামাজিক উপাদান এবং এর সাথে যে সমস্ত সাব পয়েন্টগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করার। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করবে একটি দেশের একজন ক্রেতারা সেই দেশের, যে দেশে বসবাস করে সেই দেশের সাংস্কৃতিক কিছু বিষয় তাকে প্রভাবিত করে। আমি এই চিত্রে তোমরা চিত্র ব্যবহার করবা। লক্ষ্য করো, সাংস্কৃতিক যে উপাদানটি আছে, কালচারাল ফ্যাক্টর, সাংস্কৃতিক উপাদানের 3টি সাব পয়েন্ট আছে। একটা হচ্ছে সংস্কৃতি, উপসংস্কৃতি এবং সামাজিক শ্রেণী। আসলে সংস্কৃতি
সাংস্কৃতিক উপাদান এই তিনটি বিষয় নিয়েই আবর্তিত। প্রথমটি একটু আলোচনা করি। আমরা লক্ষ্য করি যে ডিটেলস, অর্থাৎ একজন ক্রেতার যে আচরণগুলি মূলত তাকে প্রভাবিত করে এই বিষয়গুলি। সাংস্কৃতিক উপাদানের মধ্যে প্রথমেই রয়েছে সংস্কৃতি। যে সংস্কৃতির মধ্যে সে বসবাস করে, যে সংস্কৃতি দ্বারা সে তার মেধা, মনন, মূল্যবোধ, তার রীতিনীতি, আচার আচরণ, শ্রদ্ধা ইত্যাদি তার মধ্যে যে বহন করা আর কি, তার যে মানসিকতায় থাকা, সেটি হচ্ছে সংস্কৃতি। তার মানে সাংস্কৃতিক উপাদানের যে তিনটি সাব পয়েন্ট, সেটি হচ্ছে ক সংস্কৃতি, উপসংস্কৃতি এবং সামাজিক শ্রেণী। আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই সংস্কৃতি নিয়ে কিছুটা বললাম যে একজন ক্রেতা একটা সংস্কৃতির যে মানবিক পরিবেশ, সে মানুষ হয়ে ওঠা, এবং সেই সাথে যেহেতু সমাজে বসবাস করতে হয়, তাকে সেই সমাজের কিছু রীতিনীতি তাকে পালন করতে হয়, ঠিক না? যেমন আমরা সহজেই বলতে পারি, আমাদের দেশের যে সংস্কৃতিতে আমরা লক্ষ্য করি, ঈদের সময় বা রোজার সময় বা পহেলা বৈশাখে আমাদের দেশের সংস্কৃতিতে আমাদের জনগণ, আমাদের ক্রেতা, আমাদের নারীরা, মেয়েরা প্রচুর পোশাক, অর্থাৎ তার পোশাকের প্রতি খুবই আগ্রহী হয়ে ওঠে। অর্থাৎ এটা আমাদের সংস্কৃতিতে এবং প্রায় প্রতিটা মুসলিম দেশের সংস্কৃতিতে এটা আমরা লক্ষ্য করি। শিক্ষার্থীরা, এই সংস্কৃতিতে অ্যাকচুয়ালি আমরা লক্ষ্য করি আরও অনেক কিছু। সেটা হচ্ছে যে কিছু বিশ্বাসটা হচ্ছে এক ধরনের ধারাবাহিকতা। আমরা যেমন এক সময় বিশ্বাস বা এক ধরনের রীতিনীতি ছিল যে মুরব্বীজনকে সালাম দেওয়া, পাঁচুয়ে দোয়া নেওয়া, যদিও এখন এগুলো কমে আসছে, কিন্তু এটা আমাদের সংস্কৃতিরই একটি অংশ। এবং সেই সংস্কৃতির যে একটি আমাদের যে নাগরিক, তাদের মধ্যে যে ধরনের মানসিকতা থাকে, অর্থাৎ এই শ্রদ্ধেয়জনদের প্রতি, গুরুজনদের প্রতি যে ধরনের আচরণ, তার জন্য যে ধরনের দায়িত্ববোধ, এবং শুধুমাত্র গুরুজন নয়, সাথে সাথে আমাদের যারা বাচ্চারা আছে, অর্থাৎ ওই পরিবারের ওই সদস্যের যারা ছোটরা আছে, তাদের জন্যও আমাদের বোধ, আমাদের যে মানসিকতা, নিশ্চয়ই আমরা লক্ষ্য করি আমাদের সমাজে অত্যন্ত পজিটিভ। এবং সেই ধারণায়, সেই ব্যবস্থায় আমরা আরও লক্ষ্য করি এই সংস্কৃতিতে তাদের জন্য একজন আয় উপার্জনকারী একজন ব্যক্তি, যুবক বা যে কেউ, অন্যদের প্রতি এক ধরনের দায়িত্ববোধ থাকে, পণ্য উপহার দেওয়া, ক্রয় করে উপহার দেওয়া। যেমন ঈদের সময় পিতামাতা তার সন্তানের জন্য, ছোট সন্তানদের জন্য অত্যন্ত আগ্রহ ভরে ঈদের পোশাক ক্রয় করে দিয়ে থাকেন। এটা এক ধরনের সাংস্কৃতিক উপাদানের একটি বিশেষ অংশ, যাকে আমরা সংস্কৃতি বলে থাকি। এটি আমাদের সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি সংজ্ঞা দিয়ে প্রিয় শিক্ষার্থীরা আর একটু বিস্তারিত বোঝানো যেতে পারে। সেটা হচ্ছে, আমরা বিখ্যাত লেখক ফিলিপ কটলারের সংজ্ঞা, সেটি হচ্ছে ফিলিপ কটলার, সেই সাথে আর এক ভদ্রলোক গ্যারি আর্মস্ট্রং, ওনারা দুজনে মিলেই এই সংজ্ঞাটি দিয়েছেন। কালচার সম্পর্কে, একটা সংস্কৃতি সম্পর্কে, culture is the set of basic ethics. Culture is the set of basic values, perception, wants and behavior learned by the member of society from family and other important institution.
কালচার অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মৌলিক মূল্যবোধ, প্রত্যক্ষণ, অভাব আচরণের সেট, এক ধরনের আচরণের সেট যা তার পরিবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে সে শেখে বা অর্জন করে। যেমন ধরা যাক আমাদের পরিবারের কথা, একটা সংস্কৃতিতে একটা শিশু যখন বড় হয়ে থাকে, সেই শিশুর যে আচরণ, সেটা আমরা ক্রয় আচরণটা না হয় পরেই বললাম, অর্থাৎ আচরণ, সেখানে আমরা বিপণনকারী প্রতিষ্ঠানগুলো একটি সামগ্রিক সংস্কৃতিকে উদ্দেশ্য করেই তার পণ্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখেই বিপণন করে থাকে। সুতরাং আমরা এই সংজ্ঞায় আমরা লক্ষ্য করি যে একটি শিশু যখন বড় হয়, যে সংস্কৃতির মধ্যে বড় হয়, অর্থাৎ তার কাছের সংস্কৃতিটা হচ্ছে তার পিতামাতা, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, সেই তাদের যে শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ সেই শিশুকে প্রভাবিত করে থাকে। সেটা নিশ্চয়ই পণ্য ক্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং আমরা লক্ষ্য করি এই সংজ্ঞায় প্রতিষ্ঠানের কথা, কিছু সংখ্যক প্রতিষ্ঠান। আমরা ছোটবেলায় নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই যেতাম না, আমরা মসজিদেও যেতাম আরবি শেখার জন্য। অর্থাৎ আমাদের ইসলামিক কিছু প্রতিষ্ঠান, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, মসজিদ স্পেশালি, যে বিশেষ করে ছেলেদের জন্য যারা সাধারণ শিক্ষায় সাথে জড়িত, তার পাশাপাশি সে আরবি বা ইসলামিক শিক্ষার জন্য সেই শিশুদেরকে বা সেই সেই কিশোরদেরকে ইসলামিক শিক্ষার জন্য মসজিদে যেতে হতো। এবং সেখানকার যে যারা শিক্ষক, তারাও প্রভাবিত করত সেই শিশুকে, সেই মানসিকতাকে, সেই দেশের সংস্কৃতিকে, যা তার মধ্যে প্রবাহিত। তো প্রিয় শিক্ষার্থী, আমি নিশ্চয়ই কিছুটা হলে বোঝাতে পেরেছি বা চেষ্টা করছি। সেটা হচ্ছে অর্থাৎ একজন ক্রেতা হয়ে ওঠার পেছনে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার সংস্কৃতি, তার নিজস্ব সংস্কৃতি। এই জন্যই আমরা লক্ষ্য করি যে আমাদের সংস্কৃতির সাথে, এই যে একটা শব্দ আছে ইংরেজিতে কালচারাল শক, এই কালচারাল শকটা হচ্ছে আমি আমার সংস্কৃতি, যেমন ধরা যাক পাকিস্তানের বা সৌদি আরবে বড় হওয়া একজন শিশু থেকে যুবক, সে হঠাৎ করে যখন আমেরিকান সংস্কৃতিতে আসবে, আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠানে সে যখন যাবে, তার একটা সাংস্কৃতিক দূরত্ব, এটাকেই বলে ইংরেজিতে কালচারাল শক, যেটাকে বলবো আমি বাংলায় এইভাবে বলা যায় যে সাংস্কৃতিক দূরত্ব। আমি এতটুকুই বললাম, বা সাংস্কৃতিক ধাক্কা ঠিক মানায় না আমার দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে সাংস্কৃতিক বৈষম্য, সাংস্কৃতিক দূরত্ব। অর্থাৎ সৌদি আরবের বা বাংলাদেশের যে শিশুটি বড় হয়ে উঠল, যে পিতামাতার আদরে, স্নেহে, যে প্রতিষ্ঠানগুলোর আবর্তে, অর্থাৎ আমি সেই মসজিদ, মাদ্রাসা এবং আরও বলবো যে ধরনের কোচিং সেন্টার, যাই বলো না কেন, কোচিং সেন্টার হোক, অন্যান্য প্রতিষ্ঠান, প্রশিক্ষক, যে শিশুরা যে আঁকার জন্য যে প্রতিষ্ঠানে গিয়েছিল, সেখান থেকেও সে তার মানসিকতা প্রভাবিত করে, তার সংস্কৃতিকে প্রভাবিত করে। সুতরাং ওই যে বললাম যে একটি দেশের সংস্কৃতির সাথে আরেকটি দেশের সংস্কৃতির ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। শুধু আমি আরেকটু ডিটেলস বলবো যে দেখো, আমাদের দেশের সংস্কৃতির মধ্যেও অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে যে উত্তরবঙ্গের যে সংস্কৃতি, তার সাথে দক্ষিণের যে ভাটি অঞ্চলের যে সংস্কৃতি, তার কিছুটা হলেও পার্থক্য আমরা লক্ষ্য করি। পাহাড়ি অঞ্চলের যে সংস্কৃতির সাথে আমরা লক্ষ্য করি সমভূমির যে মানুষের সংস্কৃতি, তা বেশ আলাদা। এবং এই আলাদা হওয়ার কারণেই আমরা আরও লক্ষ্য করি যে সেখানে কিছু বিশ্বাস, মূল্যবোধ গড়ে ওঠে। যেমন ধরা যাক যে আমাদের প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু বিশ্বাস, মূল্যবোধ আছে। যেমন বলা হয়ে থাকে যে কালো রংটা হচ্ছে শোকের, কিন্তু জাপানের সাদা রংটা হচ্ছে শোকের প্রতীক। ল্যাটিন আমেরিকার বলা হয় যে পার্পেল কালার হচ্ছে শোকের রক্তবর্ণ, যেটাকে বলা হয়, বা এখানে ইংরেজিতে লেখা আছে পার্পেল কালার। আমার ঠিক এই রক্তবর্ণের সাথে পার্পেল কালারের এই আমাদের এই বিষয়গুলো ঠিক আর একটু ডিটেলস আলোচনা করা দরকার। যাই হোক,
যে ল্যাটিন আমেরিকার যে ধরনের রং, শোকের যে রঙগুলি আমাদের সাথে মিলে না। আমরা কালো, সাধারণত আমরা লক্ষ্য করি শোকের ক্ষেত্রে কালো পোশাক, বিশেষ বিশেষ মৃত্যু দিবসে আমরা কালো পোশাক বা কালোর সাথে সাদা মিশ্রিত কিছু পোশাক আমরা ক্রয় করে থাকি। আবার মেক্সিকোতে হলুদটা হচ্ছে শোকের একটা বিষয় বা মৃত্যুর একটা প্রতীক, মৃত্যুর সাথে জড়িত। এরকম আমরা অনেক কিছু পাবো যে এক এক দেশের সংস্কৃতির যে বৈশিষ্ট্য আলাদা। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে মধ্যপ্রাচ্যে কোনো উপহার, অর্থাৎ কোনো একটা দিবসে কাউকে শুভেচ্ছা স্বরূপ কিছু ফুল দেয়া, গিফট করা, এটা প্রায় এটা আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ কাউকে কোনো কিছু উপহার দেওয়া যাবে না এরকম, বিশেষ করে পরিবারের বাইরে। হ্যাঁ, পরিবারের মধ্যে বিষয়টা কিছুটা গ্রহণযোগ্যতা থাকে, কিন্তু পরিবারের বাইরে একজন আরেকজনকে কোনো কিছু উপহার দেওয়াটা সেই দেশের রীতিনীতিতে খুবই বেমানান বা নিষিদ্ধ। কিন্তু অন্যদিকে ইউরোপ এবং পশ্চিমা দেশে, বিশেষ করে আমেরিকায়, যে কোনো কারণেই উপহার দেওয়াটা, শুভেচ্ছার সাথে উপহার দেওয়াটা সেই দেশের কালচারের অন্যতম একটি অংশ। সুতরাং আমরা ভোক্তা আচরণে এই যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিপণনকারী প্রতিষ্ঠান, এই বিষয়গুলো সেই দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা রেখেই তার পণ্য বিপণন করবে, এটাই ধরে নেওয়া যেতে পারে বা উচিত। আমরা এখন এই সাংস্কৃতিক উপাদানের সাব পয়েন্ট, সেটা হচ্ছে উপসংস্কৃতি নিয়ে, অর্থাৎ সাবকালচার নিয়ে আলোচনা করব। যদিও কালচারের ক্ষেত্রে আমি কিছুটা আলোচনা করেছি। সাবকালচার বলতে আমরা যেটা বুঝাবো, উপসংস্কৃতি হচ্ছে একই সংস্কৃতি। যেমন এই যে আমি একটু আগে বললাম যে আমাদের পাহাড়ি জনগণ, অর্থাৎ একটি সংস্কৃতির মধ্যে কিছু আলাদা আলাদা সংস্কৃতি ডেভেলপ করে, অর্থাৎ প্রত্যেকেই একই মানসিকতার নয়, একই সংস্কৃতিতে বিশ্বাস করবে এটা ভাবা উচিত নয়। যেমন ধরা যাক আমাদের বিভিন্ন ধর্মের যে লোকজন আছে, তাদের সংস্কৃতির সাথে অন্যান্য ধর্মের যে, বিশেষ করে মুসলমানদের সাথে অন্যান্য ধর্মের যে সংস্কৃতি কিছুটা হলেও পার্থক্য, কিছুটা কেন বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। তো এটাই হচ্ছে উপসংস্কৃতি। উপসংস্কৃতি হচ্ছে একটি সংস্কৃতির অন্তর্ভুক্ত সব ভোক্তাই হচ্ছে জেনুইন একটা টোটাল সংস্কৃতি। হচ্ছে একটা দেশ, তার কিছু বেসিক ভ্যালুজ থাকে, মূল্যবোধ থাকে, সেটা সবাই ফলো করে, মানে। কিন্তু অন্যদিকে যে উপসংস্কৃতির বিষয়গুলি, তার ব্যক্তিগত, তার পরিবার, একান্তই তার পরিবার যেগুলি বিশ্বাস করে, সেই তার পরিবারের মতোই যে রুচি পছন্দ অনুযায়ী যে ক্রয় আচরণ করুক বা সামাজিক আচরণগুলি করে, তা অন্যান্য পরিবার থেকে আলাদা হতে পারে। আমরা বিখ্যাত লেখক এবং এই সংস্কৃতি, এই যে একটা সংস্কৃতির সাথে যে উপসংস্কৃতির পার্থক্যটা, এটা হয়ে থাকে মূলত কয়েকটি কারণে। প্রথমেই আসে যে ধর্মীয় কারণে। এটা একেবারে মোটা দাগে বলা যায় ধর্মীয় কারণে। এক শ্রেণীর যে সাংস্কৃতিক আচরণ, যেমন ধরো যাক মুসলিমদের সাথে অন্যান্য ধর্মের আচরণ, সেটা একটু আগে বললাম যে অর্থাৎ ধর্মের মাধ্যমে যে আচরণের পার্থক্য একটি দেশের মধ্যে, একটি গোটা দেশের সংস্কৃতির সাথে একটি উপসংস্কৃতি হচ্ছে এতটুকু আলাদা হতে পারে, সেটা মূলত ধর্মীয়। তার ছাড়াও অন্যগুলি একটু আগেও বলে গেলাম। সেটা হচ্ছে যে একটি সংস্কৃতিতে অনেক উপজাতির জনগণ বাস করতে পারে বা ভিন্ন মতাদর্শের লোকজন এটাই আমরা ভিন্ন মতাদর্শের লোকজন বসবাস করতে পারে। তাদের যে রুচি পছন্দ, এগুলি মোটামুটি অন্যান্য সাধারণ যে সংস্কৃতির মানুষের থেকে আলাদা। এবং এই যে বললাম যে উপসংস্কৃতি হওয়ার পেছনে ধর্ম, জাতীয়তা বোধ এবং বর্ণ, অর্থাৎ রেসিজম যেটাকে বলা হয়, আমরা এটা রেসিজম নিয়ে বেশ কথা হচ্ছে। অর্থাৎ রেস মানে বর্ণ, সাদা, কালো, হলুদ। যেমন আমরা বলতে পারি চীনাদেরকে হলুদ রঙের মানুষ, ইউরোপিয়ানরা সাদা বা ফর্সা রঙের,
বা আমরা আমাদের গায়ের রং বলা যায় যে শ্যামলা রঙের বা কালো রঙের বলা উচিত। ভারতীয় অল ইন্ডিয়ান মানে এই সাবকালচারে আমাদের গায়ের রংটা কালো, এটা এক ধরনের। এবং আফ্রিকারও আমরা মোটা দাগে 4 ধরনের শ্রেণী দেখতে পাই, যে যেমন ধরা যাক ইউরোপিয়ান, আফ্রিকান, আফ্রোলয়েড, ককেশীয়, এই যে রেসগুলি, মানব যে বিষয়গুলি, এগুলি তাদের কালচার বেশ আলাদা। ককেশীয়, আফ্রোলয়েড, তারপরে হচ্ছে অস্ট্রেলয়েড, হ্যাঁ, এবং এই যে মঙ্গলয়েড বলা বা মঙ্গল জাতিগোষ্ঠী, যেটা সমগ্র চীন জাতিকে বোঝানো হয়, তাদের গায়ের রং, তাদের সংস্কৃতি টোটালি আলাদা, অন্য সংস্কৃতি। আমরা এটাকেই উপসংস্কৃতি হিসেবে ধরতে পারি। এবং উপসংস্কৃতির কয়েকটি উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সেটি হচ্ছে, আমরা একটু আরো ডিটেলসে গেলে বলবো যে ধর্ম ছাড়াও আরো কিছু বিষয়গুলো উপসংস্কৃতির মধ্যে আমরা বিবেচনা করি। সেটি হচ্ছে বয়স, ধর্ম তো বললাম, তারপরে বর্ণ বা রেস, বিভিন্ন ধরনের গায়ের রঙের মানুষগুলো, এবং এই উপসংস্কৃতির মধ্যে পড়ে আয় স্তর, অর্থাৎ বলা যায় যে কারো আয় সমান নয়, সব মানুষের আয় সমান নয়। এবারে যে সবাই সমান ইনকাম করে, সেটা জিডিপিতে আমরা হয়তো লক্ষ্য করি যে মোট আয়, আমাদের গড় আয় হচ্ছে জিডিপিতে এই 1800 মার্কিন ডলার বা 2500 মার্কিন ডলার, আমি ঠিক নিশ্চিত নেই এই মুহূর্তে। আমরা নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি যে মিনিমাম আমাদের $2000 আমাদের গড় আয়। সে যাই হোক, কিন্তু যখন সংস্কৃতির পর্যায়ে, পরিবার পর্যায়ে, ব্যক্তি মানুষের পর্যায়ে আমরা যখন দেখব, প্রত্যেকের আয় তখন আলাদা হবে। অর্থাৎ শ্রেণী বৈষম্য অনুযায়ী, অর্থাৎ ধনী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত আয় আলাদা। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও লক্ষ্য করব উপসংস্কৃতির মধ্যে বিভিন্ন দেশের জনগণ বসবাস করে একটি দেশে। যেমন ধরা যাক, এটাকে বলে জাতীয়তা। যেমন ধরা যাক আমেরিকার শুধু নিউ ইয়র্কেই সারা বিশ্বের বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকজন বসবাস করে। অর্থাৎ তাদের যে জাতীয়তা, আমেরিকান ন্যাশনালিজম, সেটা নাও হতে পারে। অর্থাৎ এক নিউ ইয়র্কেই আমরা অনেক সংস্কৃতির মিশ্রণ দেখতে পাই। শুধু নিউ ইয়র্কের একটা জায়গা আছে, আমার যতটুকু মনে পড়ে, চায়না টাউন। আসলে ওটা নিউ ইয়র্কেরই একটা অংশ, কিন্তু মনে হবে যে এটা চীনা দেশের কোনো একটি শহর, এবং নামও দেওয়া হয়েছে চায়না টাউন। সেখানকার খাওয়া দাওয়া, সংস্কৃতি, সেখানকার মানুষ, সেখানকার সব কিছুই চীনাদের দ্বারা পরিচালিত, এবং খুবই আমেরিকান নাগরিকরা তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত। যাই হোক, এছাড়া উপসংস্কৃতির মধ্যে লিঙ্গটা তো পড়েই, অর্থাৎ পুরুষ, মহিলা এবং পরিবারের ধরন। আমাদের আগে লক্ষ্য করতাম যে আগে পরিবারের ধরনটা ছিল খুব বড়, অর্থাৎ একান্নবর্তী পরিবার, এক অন্য নির্ভর করে যে পরিবারগুলি, একান্নবর্তী পরিবার, সেই পরিবারগুলি এখন ভেঙে ইউনিক একেবারে সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে আসছে। বলা যায় যে প্রতিটা সদস্যই আলাদা বসবাস করার মানসিকতায় চলে আসছে। পশ্চিমা দেশে তো আরও ফ্রিডম, সেখানে একেবারে চূড়ান্ত একক, মানে অর্থাৎ একজন মানুষ একটা পরিবার, এইভাবেই তারা বসবাস করে আসছে। সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আসলে নিউ ইয়র্কের যেটা উদাহরণ দেওয়া যেতে পারে, অলমোস্ট 60% নাগরিক বা 50% নাগরিক, very unique, only one member, one apartment, in one apartment. প্রিয় শিক্ষার্থী, আমরা এটা লক্ষ্য করছি দিন যতই যাচ্ছে আমাদের এই পরিবারের যে ধরনটা, সেটাও পরিবর্তিত হচ্ছে। এবং এই পরিবর্তিত পরিবার ব্যবস্থায় আমরা লক্ষ্য করি যে বিপণনকারীর একটা ভূমিকা থাকে। অর্থাৎ একান্নবর্তী পরিবারের যে ধরনের পণ্য চয়েস, ধরা যায় একটা টেলিভিশন একটা একান্নবর্তী পরিবারে যথেষ্ট ছিল, কিন্তু এখন বিপণনকারীর জন্য এটা বেশ আনন্দের সংবাদ। যত বেশি পরিবার আলাদা হয়ে যাবে, ততই তার পণ্যের বিক্রির মাত্রাটা বেড়ে যাবে। ফার্নিচার হোক, টেলিভিশন হোক, অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস হোক, এগুলোর সংখ্যা বেড়ে যাবে। তো এটা একদিকে ভালো, অর্থাৎ ব্যবসায়িক স্বার্থে বলা যাবে ভালো, অথচ সামাজিক যে বৈষম্য, সামাজিক যে দূরত্ব, যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা থাকে, সেখানে হয়তো সমস্যা হতে পারে। আরও উপসংস্কৃতির মধ্যে পড়ে পেশাগত কারণে একটি মানুষের রুচিবোধ, পছন্দ আলাদা হয়ে যায়। ভৌগোলিক
কারণেও উপসংস্কৃতির যে মানসিকতা এবং রুচি পছন্দ সেটাও আলাদা হয়ে থাকে। যেমন ধরা যাক যে ভৌগোলিক এলাকায়, আমি বলেছি একটু আগে, ভৌগোলিক এলাকা হচ্ছে ওই যে উজান এর লোকজন, ভাটির লোকজনের পছন্দ এক না। কোনো এলাকার লোকজন শুটকি খুব পছন্দ করে, অন্য এলাকার অর্থাৎ ভাটির লোকজন শুটকি, সেখানে প্রচুর তাজা মাছ পাওয়া যায়, সুতরাং শুটকি তাদের এখানে পছন্দের তালিকায় থাকার কথা নয়। আর যেখানে জলের পরিমাণ, পানির পরিমাণ খুবই কম, সেখানে শুটকিটা বেশ, বা তার সংস্কৃতির সাথে বহুকাল ধরে যেটা প্রযোজ্য। চিটাগাংয়ের মানুষ যদিও অনেক নদী নালা আছে, তারা শুটকি খুব পছন্দ করে। অন্যদিকে যশোরের লোকজন শুটকি একেবারেই পছন্দ করে না। প্রিয় শিক্ষার্থী, এছাড়া সমাজে বসবাসরত যে ছোট ছোট কমিউনিটি বলা যায়, যে গ্রাম এক ধরনের সংস্কৃতি, গ্রামীণ ভিলেজ কালচার বলা যায়, যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একটা গ্রামে একটা কালচার ডেভেলপ করে। তারপর ছোট উপশহর বলা যেতে পারে, শহর বলা যেতে পারে, তারপরে মেগা সিটির যে মানুষের কালচার, সেটাও আমরা উপসংস্কৃতির মধ্যে আমরা ফেলতে পারি। অর্থাৎ এই উপসংস্কৃতির মানুষের সাথে গ্রামের মানুষের সংস্কৃতি, তার পছন্দ রুচি এক হবে না। প্রিয় শিক্ষার্থী, এর পরের যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক শ্রেণী। আমরা লক্ষ্য করি একটি সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করে, ধনী শ্রেণী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এবং প্রত্যেকেরই এদের চয়েস, রুচি পছন্দ আলাদা। এটা তার আয়ের কারণেই হতে পারে। ধনী শ্রেণীর যে রুচি পছন্দ স্বাভাবিকভাবে নিম্নবিত্তের যে রুচি পছন্দ বাস্তব কারণেই এক হবে না। তো তাদের সেই শ্রেণী বৈষম্যের কারণেও আমরা লক্ষ্য করি যে ক্রয় আচরণে প্রভাবিত হয়ে থাকে এই জনগণগুলো। এখানে ফিলিপ কটলার একটি সংজ্ঞা খুবই প্রাসঙ্গিক। আমি বলছি ফিলিপ কটলার গ্যারি আর্মস্ট্রং এর মতে যে সোশ্যাল ক্লাস ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট অ্যান্ড ordered divisions in a society whose members share the similar values, interests and behaviors. অর্থাৎ সামাজিক শ্রেণী হচ্ছে সমাজের তুলনামূলক স্থায়ী ও পর্যায়ক্রমিক বিন্যাসকৃত বিভাগ, যার সদস্যদের মধ্যে মূল্যবোধ, আগ্রহ, আচরণ একই ধরনের হয়ে থাকে। অর্থাৎ একটি সমাজ যে সামাজিক শ্রেণীর, ধনিক শ্রেণীর যে বিশ্বাস, মূল্যবোধ তাদের মতো করেই অনেক অনেক দিনব্যাপী একই রকম হয়ে থাকে। তাদের যে মানসিকতা এবং সেই নিম্নবিত্তের যে মানসিকতা তা এক নয়। আবার নিম্নবিত্তের যে মানসিকতা, তারা তাদের এই বিশ্বাস, মূল্যবোধ, তা তাদের সামাজিক শ্রেণীর যে নিম্নবিত্তের কারণেই সেই আচরণ, ক্রয় আচরণে সেটা প্রভাবিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী পয়েন্ট আজকে আর পরবর্তী ক্লাসে আমরা এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, মুক্ত আচরণ এই যে উপাদানগুলি, অনেক উপ উপাদান থাকার কারণে, সাব পয়েন্ট থাকার কারণে অনেক ডিটেলস বলার সুযোগ থাকছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ।